স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। The human body is remarkable, capable of doing multiple things. But there is a limit to our endurance. We call it fatigue. Similarly, the steel in your home has a limit to its endurance, and the endurance limit of BSRM Extreme stands beyond 5 million cyclic loading. BSRM Extreme. আজ আমরা আলোচনা করছি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অর্গানোগ্রাম নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনসের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. নাজমুল আনাম এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অর্থ মিজানুর রহমান সদস্য অর্থ মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান এবং জনাব নাজমুল আনাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব নাজমুল আনাম, আপনার কাছে আমি আরেকটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে একটা বড় একটা দুর্ঘটনা বলতে পারি আমরা, যে ইউনাইটেড এয়ারওয়েজ মাত্র 24 ঘন্টার কম সময়ে একটা নোটিশ দিয়ে তারা ঘোষণা বললো যে তাদের ফ্লাইট পরদিন থেকে বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। এর ফলে যেটা হলো যে লোকগুলো পরদিন তারা বিভিন্নখানে যাত্রা করবেন, তাদের যাত্রা আসলে ভঙ্গ হয়ে গেল। এইখানে অ্যাজ এ রেগুলেটর হিসাবে কি মনে হয় যে আপনারা সঠিক ভূমিকা রাখতে পেরেছে? ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আমি গতকালকেও টক শোতে দেখেছি ইউনাইটেড থেকে তাদের এমডি এসেছিলেন এবং কিছুটা তারা সিভিল এভিয়েশনকে আমি বলবো যে হয়তো ব্লেমই করেছেন। তো সেই ক্ষেত্রে আমি আমার স্ট্যান্ডটাও ক্লিয়ার করতে চাই। ইনফ্যাক্ট এটা একটা কোম্পানির কমপ্লিটলি আভ্যন্তরীণ ব্যাপার ছিল। উনি নিজে রিজাইন করেছেন এবং সেই ক্ষেত্রে তার নিউ ম্যানেজমেন্ট সেখানে গঠিত হয়েছে এবং তারা আলটিমেটলি টেক ওভার করার কথা ছিল এবং সেই ক্ষেত্রে আমরা যখন আমাদেরকে কিন্তু ফর্মালি কিছু জানানো হয়নি সিএবি কে। একজন যদি তার পদ থেকে রিটায়ার করেন তো আমরা কিন্তু কাইন্ড অফ নিউজ মিডিয়া থেকে জেনেছি, প্রিন্ট মিডিয়া থেকে যে এইরকম একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি জিনিসটাকে কন্টেইন করার চেষ্টা করলাম এবং উই ওয়ার লুকিং ফর যে আমাদের নিউ ম্যানেজমেন্ট কারা, বিকজ ওল্ড ম্যানেজমেন্ট নেভার কন্ট্যাক্টেড আস ফর্মালি। তো সেরকম একটা ক্ষেত্রে নিউ ম্যানেজমেন্ট কিন্তু আমাদের সঙ্গে আমরা খুঁজে তাদেরকে সিভিল এভিয়েশনে এনেছি এবং এনে তখন তারা বলছে যে তারা কোনো অফিসে যেতে পারছে না, সবকিছু লকড অ্যান্ড দেন তাদের কোনো পেপার ওয়ার্কস করার মতো কোনো অবস্থা নেই। তো বাই দিস টাইম আবার তাদের এক্সিকিউটিভ ডাইরেক্টরস যারা বা তাদের এমপ্লয়ার্স সাইড থেকে তারা একটা প্রেস কনফারেন্স করে তারা বলেছে যে রিসোর্স এবং সংকটের কারণে কোনো ডাইরেক্টরস পাচ্ছে না, তারা নিজেরাই বন্ধ করে দিবে ইউনাইটেড। তো সেরকম একটা সিচুয়েশনে ওনারা এসে আমাদেরকে বললেন আমরা একটা চিঠি দিতে চাই যে আমরা অ্যাজ এ ম্যানেজমেন্ট থেকে এটাকে সাপোর্ট করতে চাই, বিকজ এই সময় ফ্লাইট চালানো সম্ভব না। এবং এরকম একটা ক্রাইসিস এই যে একটা দিন বা 1.5 দিন গিয়েছে, আমরা কিন্তু ইউনাইটেডের একজন লোককেও কোনো প্যাসেঞ্জারকে সান্ত্বনা দিতে দেখি নাই বা তাদেরকে কাছে পাইনি। আমার প্রশ্ন হচ্ছে যে যখন একটা কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়, এয়ারলাইন্সের লাইসেন্স দেওয়া হয়, সেই লাইসেন্সে নিশ্চয়ই এটা বলা থাকবে যে যখন তখন মানে 24 ঘন্টা নোটিশে কেউ ফ্লাইট বন্ধ করতে পারে, কোম্পানি অ্যাক্টেরই ভায়োলেশনের মধ্যে পড়ে। রাইট, এটা তো শাস্তিমূলক হওয়া অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমরা সেই শোকজটাই করছি। সিকিউরিটি এক্সচেঞ্জ অলরেডি একটা তাদের সাইড থেকে একটা ইনভেস্টিগেশন টিম করেছে এবং আমরাও সেই এক্সপ্লেনেশনই চাচ্ছি। এবং এই ক্ষেত্রে আবার যখন নতুন এমডি রিইনস্টেটেড হলেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করলে ফ্লাইটটাকে কমপ্লিট রিসার্টিফিকেশনের মধ্যে এয়ারলাইন্সটাকে আনতে পারতাম এবং ফ্লাইট ডিলে করতে পারতাম, বাট ওই স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জারের কথা চিন্তা করে আমরা ভার্বালি, ওই দিন উইকেন্ড ছিল ইফ ইউ রিমেম্বার, এবং আমরা কিন্তু ভার্বালি পারমিশন দিয়ে দিয়েছি ইমিডিয়েটলি। এবং সেই ক্ষেত্রে মানে সিভিল এভিয়েশনের অ্যাপ্রোচটা অলওয়েজ প্রোঅ্যাক্টিভ ছিল এবং কখনোই আমরা একটা এয়ারলাইনকে চাই না যে শাটডাউন হয়ে যাক, বিকজ রেগুলেটিং সামবডি হ্যাজ টু বি থ্রু ফ্যাসিলিটেশন অলসো। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই ফিলসফিটা বিশ্বাস করি এবং ইউনাইটেডের থেকে যদি আমরা একটু সহযোগিতা পেতাম তাহলে মনে হয় টোটাল জিনিসটাকে আরো অনেক সুন্দর করে ম্যানেজ করা যেত। আমরা এয়ারপোর্টে অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে তাদেরকে বোঝানো থেকে শুরু করে তাদেরকে আমরা অ্যাসুরেন্স দিব, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমরা ইমিডিয়েটলি নিজেরা নিয়েছি নিজেদের উদ্যোগে, বিকজ আমরা একজনকেও পাইনি। এবং অন টপ অফ দ্যাট আরেকটা ছোট্ট জিনিস বলে রাখতে চাই যে প্রেস কনফারেন্সটা আমাদের সিএবিতে আমরা করিয়েছি, কারণটা হচ্ছে যে কেউ রেসপন্সিবিলিটি নিচ্ছিল না এবং তাদের বসার কোনো জায়গা নাই। তো তখন আমাদেরকে রিকোয়েস্ট করলো আমাদেরকে একটা জায়গা দেন, আমরা প্রেস কনফারেন্স করতে চাই। তো দ্যাটস হাউ ইট কেম ইন দি সিএবি অ্যাকচুয়ালি। ধন্যবাদ। আমি এখন হতে পারে এটা ফিরার জনাব রহমান, এখন প্রায় বলা হচ্ছে যে বাংলাদেশে যে বেসামরিক বিমান চলাচল করছে এর নীতিমালাটা এতই দুর্বল যে এটার কারণে তারা
ডোমেস্টিক রুটে চলাচল করে লাভবান হতে পারে না কোনো এয়ারলাইন্স। আপনার এটার সাথে আপনি একমত কিনা? আর একটা ছোট্ট জিনিস জানতে চাচ্ছি যে 1 বছর যদি বেসামরিক অভ্যন্তরীণ রুটে চলতে হয়, এরপরে তারা আসলে ইন্টারন্যাশনাল রুটে যাওয়ার অনুমতি পায়, এটাও একটা বড় কারণ অনেকে বলছেন। এইখানে এই কথা ঠিক না। তখন আচ্ছা। অনেক মানে অভ্যন্তরীণ রুটে যতক্ষণ চলছে তখন অ্যারোনটিক্যাল চার্জ, নন অ্যারোনটিক্যাল চার্জ কেউ বকেয়া রাখে না, এবং কোনো বিমান অভ্যন্তরীণ রুটে যে বিমান চলাচল করছে কোনোটা ফাঁকা যায় না। অতএব লাভ না থাকলে এরা করতো না। আচ্ছা। তবে অভ্যন্তরীণ থেকে পরে 1 বছর পরে যখন আন্তর্জাতিকে যায় তখন তারা ওই অভিজ্ঞতার অভাবে এরা পরে লাভ করতে পারে না বা বিভিন্ন সমস্যায় পড়ে। তখন এই বকেয়াটা পড়ে, তখন বকেয়া সৃষ্টি হয় হ্যাঁ। এবং তারপরে ধাপে ধাপে এক সময় বন্ধই হয়ে যায়। যেমন ইদানিং ইউনাইটেড এর ব্যাপারে বকেয়া নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এরা হাইকোর্টেও গেছে। আমি একটু যদি সময় দেন আমি খুবই সংক্ষেপে আমার হাতে সময় কম, আমি একটু ডিটেইলস বলতে চাই। গত এপ্রিল মাসের 6 তারিখে মাননীয় মন্ত্রী, বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সভাপতি একটা মিটিং হয়। এখানে তারা দুই পক্ষের সাথে আমাদের মিটিং এ সিদ্ধান্ত হয়, মন্ত্রী মহোদয় রুলিং দেন। তারপরে এটা যে তারা অ্যাপ্লাই করেছে বিবেচনাধীন। 5 কোটি টাকা দেবে 3 মাসে, এবং আমরা 3 মাসের ধন্যবাদ, আমি আপনাকে ফিরার করব। আমার হাতে সময় খুব কম। এই যে বলা হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ বা রিজেন্টের যে বকেয়াটা হচ্ছে, এটা কি আসলে মওকুফ করা হচ্ছে বা প্রক্রিয়া আছে? না, এটা আসলে ওনারা সারচার্জের ব্যাপারটা যেটা বললাম সেটা অ্যাপ্লাই করেছেন মিনিস্ট্রিতে। অ্যাকচুয়ালি একবার বিলিং হয়ে গেলে ইট ইজ পাবলিক মানি। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অথবা ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল ছাড়া এটা আসলে কেউ ওয়েভ করতে পারে না। তো সেই ক্ষেত্রে সেরকম একটা জিনিস বলা হয়েছে, বাট ইট ইজ এ গ্যাজেট কিন্তু, এবং এটা গভর্নমেন্টের আদেশ। তো সেই যে 6%-এর কথাটা অ্যাগ্রিগেটেড 72% আমরা বলছিলাম এই কারণে যে যেন কেউ বকেয়া না রাখে। তো আমার আবেদন হবে যেন সবাই যার যার বিল সময় মতো পে করে, তাহলে কিন্তু এই পার্সেন্টেজটা আসে না। আমাদের দেশে এয়ারলাইন্স গুলোর এই বকেয়াটা কেন পড়ে? তারা যখন ইন্টারন্যাশনাল রুটে যায় তখন তার এই বকেয়াটা পড়ে না। হ্যাঁ, আমি কিছুটা বলবো যে আমাদের এই যে উইকনেসের সুযোগগুলো নেয়, এবং আমাদের এই রেগুলেটরি উইকনেস, অফ কোর্স, বিকজ মানে সবার ভিতরে এন্টারপ্রেনারশিপের একটা কাইন্ড অফ হ্যাবিচুয়াল প্র্যাকটিস হয়ে গেছে যে বাংলাদেশে বোধহয় টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া লাগে না। আমি জানি না এটার সাইকোলজিটা কি, কিন্তু বিদেশের কোন স্টেশনে কিন্তু তাদের এরকম ওভারডিউ নাই। আচ্ছা। এবং সেই ক্ষেত্রে কিন্তু ফ্লাইট দেওয়া যায় না, ফ্লাইট চালু করতে পারবে না। ধন্যবাদ জানাব। আমাদের সময় শেষ করতে হচ্ছে, আমরা এই আশা করবো যে রেগুলেটর সঠিক ভূমিকা রাখবে। জনাব আনাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।